আজকের ক্লাসটা যদি আপনি করেন, এই ক্লাসের পর আপনি বুলেট গতিতে এমসিকিউ সলভ করতে পারবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনাদের সকলে ভালো রয়েছেন। সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শুরু করছি। আপনারা যারা 26-এর পরীক্ষার্থী রয়েছেন, বিশেষ করে মানবিক এবং বাণিজ্য শাখার, তাদের জন্য আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আশা করি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি ভালো একটা আউটপুট পাবেন। তো কথা না বাড়িয়ে চলেন আমরা ক্লাসটা শুরু করি। তো ক্লাসটা শুরু করার আগে আপনাদেরকে কিছু বেসিক নিয়ে আলোচনা করব। এই বেসিকগুলো আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেন এবং আপনি যদি নোট করেন, আশা করি এই বেসিকগুলো থেকেই আপনার বোর্ড পরীক্ষায় কমন আসবে ইনশাল্লাহ। তো দেখেন, আজকের ক্লাসটার নাম দেওয়া হয়েছে শিওর শর্ট বুলেট এমসিকিউ। বুলেট কেন নাম দেওয়া হয়েছে? কারণ আজকের ক্লাসটা যদি আপনি করেন, এই ক্লাসের পর আপনি বুলেট গতিতে এমসিকিউ সলভ করতে পারবেন। তো চলেন আমরা কিছু বেসিক নিয়ে আলোচনা করি। দেখেন, তো দেখেন আমরা কিছু বেসিক নিয়ে আলোচনা করি। বোর্ডের স্ক্রিনে দেখতে পাচ্ছেন খাদ্যের উপাদান ও পুষ্টি। এটা হচ্ছে আপনাদের প্রথম চ্যাপ্টার খাদ্যের উপাদান ও পুষ্টি। খাদ্যের উপাদান, আমরা জানি খাদ্যের উপাদান কয়টা বলেন দেখি আপনারা। খাদ্যের উপাদান হচ্ছে 6টি। অনেক সময় এটাও প্রশ্ন হয়ে থাকে যে খাদ্যের উপাদান কয়টি, কি খাদ্যের উপাদানের মধ্যে রয়েছে। প্রথমে রয়েছে শর্করা। দেখেন, শর্করা শক্তির প্রধান উৎস। তাহলে কি শক্তির প্রধান উৎস শর্করা। এই যে আমি পড়াচ্ছি বেসিক, প্রতিটা লাইন থেকে এমসিকিউ আসবে, এই জন্য আপনাদের খুব মনোযোগ সহকারে দেখতে হবে। দেখেন, 1 গ্রাম শর্করা থেকে 4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। কত কিলো ক্যালোরি ভাইয়া? 4 কিলো ক্যালোরি। গ্রাম শর্করা থেকে 4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। এরপর দেখেন আমিষ দেহের গঠন ও ক্ষয় পূরণ করে। প্রশ্ন হতে পারে ক্ষয় পূরণে সাহায্য করে কোন খাদ্যের উপাদানটি? এটা কোনটা ভাইয়া? আমিষ। ওকে, এরপর দেখেন এর একক হলো অ্যামাইনো অ্যাসিড। তাহলে আমিষ গঠনের একক কি পাইলাম আমরা? অ্যামাইনো অ্যাসিড। ওকে, এরপর দেখেন স্নেহ সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন করে কোনটা? স্নেহ পদার্থ। 1 গ্রাম স্নেহে 9 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। কত? 9 কিলো ক্যালোরি। এই যে দেখেন, আগেরটা বললাম হচ্ছে শর্করায় 4 কিলো ক্যালোরি পাওয়া যায়, আর স্নেহে পাওয়া যায় কত? 9 কিলো ক্যালোরি। এটা মনে রাখবেন, 4 আর 9। 4 হচ্ছে কোথায়? শর্করা, 9 হচ্ছে স্নেহ পদার্থে। আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপর দেখেন ভিটামিন, খনিজ লবণ, পানি, এগুলো দেহকে রোগমুক্ত রাখে এবং শারীরবৃত্তীয় কাজটা কি নিয়ন্ত্রণ করে। এরপর দেখেন ভিটামিনের অভাবজনিত রোগ। কিছু ভিটামিন রয়েছে, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি এবং ভিটামিন ডি। এই 4টা ভিটামিনের আপনি কাজটা পড়বেন এবং কি কোন ভিটামিনের অভাবে কোন রোগটা হয় এটা পড়বেন। এটা খুবই ইম্পর্টেন্ট। তো চলেন আমরা দেখি ভিটামিন এর অভাবে কি হয়। দেখি রাতকানা রোগ হয়। এখন এর উৎসগুলা কি? এটা দেখেন, গাজর, রঙিন শাকসবজি। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখেন ভিটামিন সি হচ্ছে তাপে নষ্ট হয়ে যায়। আর ভিটামিন সি এর অভাবজনিত রোগটা হচ্ছে স্কার্বি রোগ হয়। এটি টক জাতীয় ফলে থাকে। টক জাতীয় ফল হতে পারে আপনার লেবু, আমলকি, এগুলোতে ভিটামিন সি থাকে। এরপর দেখেন ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয় এবং বড়দের অস্টিওম্যালেশিয়া। এটা খুবই ইম্পর্টেন্ট। ছোটদের রিকেটস এবং বড়দের অস্টিওম্যালেশিয়া হয়। হ্যাঁ, এটা আপনারা একটু দেখে রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এরপর সূর্যের আলো এর বড় উৎস। এরপর ভিটামিন বি কমপ্লেক্স, বেরি রোগ হয়, মুখে ঘা হয়, যেটাকে বলা হয় রিবোফ্লাভিন। এসব রোগ ইত্যাদি কি রোধ করে ভিটামিন বি কমপ্লেক্স। ওকে, পরের স্লাইডে দেখি আমরা। পরের স্লাইডে দেখতে পাচ্ছেন বিএমআই সম্পর্কিত কিছু আচ্ছা দেখেন, পরের স্লাইডে দেখতে পাচ্ছি বিএমআই এবং বিএমআর। তাহলে দেখেন বিএমআই এর পূর্ণরূপটা পড়বেন বডি মাস ইন্ডেক্স। এরপর দেখেন এখান থেকে ছোট অঙ্ক আসে বা মান সম্পর্কিত এমসিকিউ আসে। তো দেখেন বিএমআই, এই যে বডি মাস ইন্ডেক্স, এটাও আসে পরীক্ষায়।
যে বিএমআই এর পূর্ণরূপটাও অনেক সময় এসে থাকে, আপনারা দেখে নেবেন। এরপর দেহের ওজনের সাথে উচ্চতার সামঞ্জস্য সূত্র। আচ্ছা, বিএমআইটা কি? বিএমআইটা হচ্ছে দেহের ওজনের সাথে উচ্চতার যে একটা সামঞ্জস্য রয়েছে, এটা পরিমাপ নির্দেশ করে। ওকে, এরপর দেখেন বিএমআই, আদর্শ বিএমআই। আদর্শ বিএমআই হচ্ছে আমাদের 18.5 থেকে 24.9 এর মধ্যে যদি আপনার বিএমআই থাকে তাহলে কি আপনি সুস্বাস্থ্যের অধিকারী। এর থেকে যদি কম বা বেশি হয় তাহলে আপনি কি সুস্বাস্থ্যের অধিকারী বলে গণ্য হবেন না। ওকে, এরপরে বিএমআই, পূর্ণ বিশ্রামে থাকা অবস্থায় শরীরে যে শক্তি ব্যবহৃত হয়। বিএমআর, বিএমআরটা কি ভাইয়া? এটা হচ্ছে পূর্ণ বিশ্রামে থাকা অবস্থায় শরীরে যে শক্তি ব্যয় হয়। পূর্ণ বিশ্রাম থাকা অবস্থায় শরীরে যে শক্তি ব্যয় হয় সেটা হচ্ছে বিএমআর। আচ্ছা, এরপর বিএমআই সূত্রটা জেনে রাখতে পারেন। বিএমআই, বিএমআই, বিএমআই সমান আমরা লিখতে পারি দেহের ওজন, ওজন হচ্ছে কেজিতে হবে, দেহের ওজন বাই উচ্চতা, উচ্চতা স্কোয়ার। দেহের ওজন বাই উচ্চতা স্কোয়ার। ওজনটা দেহের ওজনটা হবে আপনার কেজিতে, কেজিতে, আর উচ্চতা হবে মিটারে, মিটার স্কোয়ার। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি তামাক ও মাদকাসক্তি, ড্রাগ অ্যাডিকশন। হ্যাঁ, তামাকের প্রধান বিষাক্ত উপাদান কোনটি? নিকোটিন। এটা অনেকবার প্রশ্নে এসেছে যে তামাকের প্রধান বিষাক্ত উপাদান কোনটি? নিকোটিন। এরপর মাদকের প্রভাব দেখেন, লিভার সিরোসিস হচ্ছে মাদকের প্রভাবে ফুসফুসের ক্যান্সার এবং স্নায়বিক সমস্যা তৈরি করে। এরপর দেখেন খাদ্য সংরক্ষণ ও ফাস্ট ফুড। আমরা বিভিন্নভাবে খাদ্য সংরক্ষণ করতে পারি, আপনাদের বইয়ে আছে, এগুলো একটু দেখে নেবেন। এরপর ফাস্ট ফুড, এতে প্রচুর পরিমাণে চর্বি ও লবণ থাকে। এটা প্রশ্ন হতে পারে যে ফাস্ট ফুডে প্রচুর পরিমাণে কি থাকে বা চর্বি বা লবণ থাকে, কোন খাদ্যের উপাদান? প্রশ্নটা ঘুরাই ফিরে দুইভাবে দিতে পারে। তাহলে কি হবে? প্রচুর পরিমাণে চর্বি বা লবণ থাকে ফাস্টফুড বা হচ্ছে কি চর্বি জাতীয় খাদ্য। এরপর যা শরীরের জন্য কি ক্ষতিকর, এই ফাস্টফুড আমাদের জন্য কি ক্ষতিকর। এরপর দেখেন সংরক্ষণ, খাদ্য সংরক্ষণ, ফরমালিনের মাধ্যমে সংরক্ষণ করতে পারি। ফরমালিন একটি ক্ষতিকর রাসায়নিক, অনুমোদিত প্রিজারভেটিভস ব্যবহার করা উচিত। ফরমালিন দেখবেন বর্তমান বাজারে যত ফলমূল দেখতেছেন সকলগুলোই কি ফরমালিন ইউজ করা। ফরমালিনটা দিলে ফলটা দেখতে কি একটু ভালো দেখায়, অর্থাৎ এর কি রঙটা ভালো হয় এবং কি একটু মিষ্টি মিষ্টি হয় ফরমালিন। তো এটা হচ্ছে আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকর, এটা যদি আপনি একবার জানতেন তাহলে আপনি কখনো এই বাজার থেকে ফরমালিন দেওয়া কি সবজি বা হচ্ছে কি ফলমূল ক্রয় করতেন না। এটা খুবই খুবই ক্ষতি, যথাসম্ভব এটা কি এড়িয়ে চলার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর দেখি এই যে আমরা বেসিকটা পড়লাম, এর মধ্য থেকে দেখি আমরা কি কি এমসিকিউ এসেছে বিগত পরীক্ষায়। তো দেখেন কি বলছে, 1 গ্রাম শর্করা থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়? 1 গ্রাম শর্করা থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়? আচ্ছা, আমরা মাত্রই পড়লাম 1 গ্রাম শর্করা থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, বলেন দেখি ভাইয়া। এটা হচ্ছে 4 কিলো ক্যালোরি শর্করা। আর যদি বলতো স্নেহ থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় তাহলে কত হইতো? এটা হচ্ছে একটু কমেন্টে জানিয়ে দাও। ওকে, এরপর দেখো রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন এ নাকি ভিটামিন ডি? ভিটামিন বি, ভিটামিন বি এর অভাবে হয় না, ভিটামিন সি এর অভাবে কি হয় স্কারবি, আর ডি এর অভাবে কি হয় রিকেটস। এ, ভিটামিন এ এর অভাবে হয় রাতকানা রোগ। ভিটামিন এ, ভিটামিন এ কোথায়? গ নাম্বার অ্যান্সার, রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে। আচ্ছা, এরপর দেখি আমরা, দেখেন 1 গ্রাম স্নেহ থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়? একটু আগে আমরা কিন্তু দেখলাম কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। 4 গ্রাম কই থেকে পেয়েছিলাম? 4 গ্রাম শর্করা থেকে, শর্করা থেকে। আর বাকি দুইটা কি হবে না? তাহলে 9 গ্রাম, 9 গ্রাম হচ্ছে শক্তি পাওয়া যায় কোথা থেকে? স্নেহ পদার্থ থেকে। এরপর দেখেন দেহের ওজনের সাথে উচ্চতার সামঞ্জস্য রক্ষা করার সূচককে কি বলা হয়? দেহের ওজনের সাথে উচ্চতা, ওজন বাই উচ্চতা কি ছিল? বিএমআই, বিএমআই। তাহলে দেখেন বিএমআই, তাহলে কি খ নাম্বার অ্যান্সার। আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপরের স্লাইডে দেখি আমরা কি আছে। এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন কিছু ফল দেওয়া আছে। এখানে দেখেন লেবু আছে,
এরপর কি কমলা আছে, অর্থাৎ হচ্ছে টক জাতীয় ফল আছে কিছু। হ্যাঁ, তাহলে কি এসব ফলে কি থাকে দেখেন, বড় করে লেখা আছে ভিটামিন সি থাকে। তাহলে মনে রাখবেন টক জাতীয় ফলে কি থাকে, ভিটামিন সি থাকে। লেবু, এরপর কি আছে, কমলা আছে, এরপর আমলকি, এগুলাতে কি থাকে, ভিটামিন সি থাকে। এরপর দেখেন এই যে ওই যে আপনারা ছবিতে দেখলেন ওইটার ধারাবাহিকতায় এই প্রশ্নটা দেখেন, আমলকি, পেয়ারা ও লেবুতে কোন ভিটামিন প্রচুর পরিমাণে থাকে, কোন ভিটামিন প্রচুর পরিমাণে থাকে? দেখেন দেখি, আমলকি, পেয়ারা, এই মাত্রই বললাম, এটা তো বাচ্চারাও পারবে নাকি, গ নাম্বার। এরপর স্কারবি রোগ প্রতিরোধে কোন ভিটামিন কাজ করে? স্কারবি রোগ, আপনার যদি স্কারবি রোগ হয়ে থাকে, আপনি যদি এই যে এই ফলগুলো খান, এই ফলগুলো খান, তাহলে কি আপনার স্কারবি রোগ ভালো হয়ে যাবে। তাহলে কি দেখেন দেখি, তাহলে দেখেন আমলকি, পেয়ারা, লেবুতে কোন ভিটামিন থাকে? এটা তো দেখলাম আমরা, ভিটামিন সি। এরপরে এটা কি স্কারবি রোগ প্রতিরোধে কোন ভিটামিন কাজ করে? ভিটামিন সি, ভিটামিন সি। আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপরেরটা দেখেন, কোন ভিটামিন সূর্যের আলোতে আমাদের শরীরে তৈরি হয়? কোন ভিটামিন সূর্যের আলোতে আমাদের শরীরে তৈরি হয়? সূর্যের আলো, দেখেন দেখি, সূর্যের আলো, এটা আপনারা সকলেই জানেন যে হচ্ছে ভিটামিন ডিতে কি পাওয়া যায়? আচ্ছা দেখেন, কোন ভিটামিন সূর্যের আলোতে আমাদের শরীরে তৈরি হয়? সূর্যের আলোতে তৈরি হয় কোনটা? ভিটামিন ডি। এরপর আমিষের প্রধান কাজ কি? আচ্ছা বলেন দেখি, আমিষের প্রধান কাজ কি? আমিষের প্রধান কাজ হচ্ছে দেহের গঠন ও ক্ষয় পূরণযোগ। শক্তি উৎপাদন করে না, শক্তি উৎপাদন করে শর্করা। রোগ প্রতিরোধ করে কোনটা? ভিটামিন। এরপর দেহের গঠন ও ক্ষয় পূরণ করে কোনটা? আমিষ। আর হাড় শক্ত করা, এটা হচ্ছে কিসের কাজ? এটা হচ্ছে খনিজ লবণের কাজ। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছেন। এরপর একটা দেখেন, বিএমআই এর আদর্শ মান কত ধরা হয়? বিএমআই এর আদর্শ মান কত ধরা হয়? আচ্ছা, বিএমআই সম্পর্কিত দেখেন, এই যে 18.5 থেকে 24.9 যদি হয়, এটা হচ্ছে আদর্শ মান। এটা হচ্ছে আদর্শ মান। যদি 18.5 থেকে নিচে হয়, তাহলে এটা কি? ওজন কম, শরীরের ওজন কম। 18.5 থেকে যদি কম হয়, শরীরের ওজন কম। এবং যদি 24.9 এর থেকে বেশি হয়, কি হয় ভাইয়া? বেশি হয়। বেশি হলে কি? ওজন বেশি, দেহের ওজন বেশি। আর যদি 30-এর অধিক হয়, তাহলে কি হবে? শরীরের ওজন অতিরিক্ত ওজন। হ্যাঁ, তো দেখেন এই সিকোয়েন্সটা মনে রাখবেন। তাহলে আমাদের কি আদর্শ মান ধরা হয়েছে কত? 18.5 থেকে 24.9। দেখেন তো এটা কোন অপশনে রয়েছে? 18.5 থেকে 24.9, ক নাম্বার। এরপর দেখেন, তামাকের প্রধান বিষাক্ত উপাদানের নাম কি? একটু আগে আমরা দেখলাম। কোনটা? তামাকের বিষাক্ত পদার্থ বা বিষাক্ত উপাদান কি রয়েছে? হ্যাঁ, ক্যাফেইন না, হবে না, মরফিন হবে, নিকোটিন। দেখেন নিকোটিন, তামাকের প্রধান বিষাক্ত উপাদানের নাম হচ্ছে কি? নিকোটিন। এরপর দেখেন আমরা আরেকটু বেসিক আলোচনা করি, এরপর হচ্ছে আবার আমরা এমসিকিউ এর দিকে ফিরে যাব। দেখেন, প্রথম চ্যাপ্টার শেষ, এখন হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার। দেখেন, এরপর দেখেন পানির ধর্ম ও গঠন, পানির স্ফুটনাঙ্ক। দেখেন, পানির স্ফুটনাঙ্ক এবং আছে গলনাঙ্ক। তাহলে স্ফুটনাঙ্ক কাকে বলা হয়? এটা প্রশ্ন হতে পারে আপনাদের। তো স্ফুটনাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হতে শুরু করে বা বাষ্পে পরিণত হয়, তাকে আমরা স্ফুটনাঙ্ক বলবো। তাহলে পানির স্ফুটনাঙ্ক কত? এটা হচ্ছে 99.98, অর্থাৎ 100ই ধরা হয়। তাহলে কি
পানির স্ফুটনাঙ্ক কত 100 ডিগ্রি, এবং পানির গলনাঙ্ক যে তাপমাত্রায় পানি গলতে শুরু করে বা বরফে পরিণত হতে শুরু করে তাকে আমরা বলবো গলনাঙ্ক। আর পানির গলনাঙ্ক কত 0 ডিগ্রি। এই দুইটা মনে রাখবা ভাই। এই যে দেখো পানির স্ফুটনাঙ্ক, বিশুদ্ধ পানির স্ফুটনাঙ্ক এই যে 99.98 ডিগ্রি সেলসিয়াস, যা 100 এর খুব কাছাকাছি। যখন 100 এমসিকিউ এ যদি 100 দেওয়া থাকে তাহলে আমরা কি 100ই দাগাবো, 100ই রাইট। আর যদি 100 দেওয়া না থাকে, এরকম থাকে যে 97, 98, 99, তাহলে আমরা এটা অ্যান্সার করব। আর যদি 100 থাকে তাহলে আমরা 100ই দাগাই দেব। ওকে, এরপর পানির ঘনত্ব। পানি ঘনত্ব 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে পানির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। দেখেন এখানে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আচ্ছা, এটা মনে রাখবেন। 1 গ্রাম বা সিসি, 1 গ্রামকে সিসি বা হচ্ছে কিউবিক সেন্টিমিটার, হ্যাঁ, সিসিকে কিউবিক সেন্টিমিটার বলা হয়। এরপর দেখেন উভধর্মী পদার্থ। উভধর্মী পদার্থ কোনটা? একই সাথে অ্যাসিড ও ক্ষার উভয় হিসেবে কাজ করবে, তাকে উভধর্মী পদার্থ বলে। দেখেন পানি, অ্যাসিড ও ক্ষার উভয় হিসেবে কাজ করতে পারে, এগুলো হচ্ছে কি উভধর্মী পদার্থ। এরপর গঠন দেখেন, পানির অণুর গঠন। পানি 2টি হাইড্রোজেন এবং 1টি কি অক্সিজেনের পরমাণু সমন্বয়ে গঠিত। যেমন দেখেন H2O, এখানে হাইড্রোজেন রয়েছে কয়টা? 2টা। দেখেন হাইড্রোজেন, তাহলে আমরা লিখতে পারি H প্লাস H, তাহলে কয়টা? H2 হচ্ছে, তাহলে H2 প্লাস O, তাহলে কি হচ্ছে H2O, অর্থাৎ হচ্ছে পানির গাঠনিক সংকেত যদি আসে এভাবেও লিখতে পারি আমরা। দেখেন H, অর্থাৎ হচ্ছে অক্সিজেনের যোজনী 2 আর এই যে হাইড্রোজেন, এভাবে আমরা লিখতে পারি। তাহলে দেখেন পানির গাঠনিক সংকেতে কি রয়েছে? 2টা হাইড্রোজেন পরমাণু রয়েছে এবং একটি কি অক্সিজেন। তাহলে দেখেন এরপর আসি আমরা পানির মানদণ্ড ও উৎস। পানির কিছু উৎস রয়েছে এবং মানদণ্ড রয়েছে, এর উপর নির্ভর করে পানি অ্যাসিড নাকি ক্ষারীয় এটা কি নির্ধারণ করা হয়। অ্যাসিড পানির পিএইচ, অর্থাৎ পানির পিএইচ যদি 7-এর নিচে হয় তাহলে এটা হবে অ্যাসিডীয় প্রকৃতির, এবং যদি 7-এর বেশি হয় তাহলে এটা হবে ক্ষারীয় প্রকৃতির। আসি, চলো আমরা দেখি। হ্যাঁ, পানির মান নির্ধারণের জন্য কিছু সূচক থেকে এমসিকিউ আসে। দেখো পিএইচটা কি? পিএইচ হলো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলা হয়। তাহলে পিএইচ, বিশুদ্ধ পানির পিএইচ হলো 7, যেটা হচ্ছে কি নিরপেক্ষ। 7 হলে এটা নিরপেক্ষ, এটা মনে রাখবা। যদি পিএইচ এর মান 7 হয়, 7 হলে নিরপেক্ষ, 7-এর যদি কম হয় সেটা হচ্ছে অ্যাসিডীয় প্রকৃতির, আর যদি বেশি হয় ক্ষারীয় প্রকৃতির। এই 7-এর কম হলে অম্লীয় বা হচ্ছে অ্যাসিড, এবং 7-এর বেশি হলে এটা হবে কি ক্ষারীয় প্রকৃতির হয়ে যাবে। এখান থেকে প্রতি বছর একটা করে এমসিকিউ এসে থাকে, তোমাদেরও আসতে পারে, কোনো বিকল্প নাই। ওকে, এরপর ডিওটা কি? ডাইসলভড অক্সিজেন, পানিতে দ্রবীভূত অক্সিজেন। হ্যাঁ, ডিও হচ্ছে পানিতে দ্রবীভূত অক্সিজেন। মাছের বেঁচে থাকার জন্য 5 মিলিগ্রাম পার লিটার অক্সিজেন প্রয়োজন। তাহলে কি মাছের বেঁচে থাকার জন্য কত মিলিগ্রাম অক্সিজেন প্রয়োজন? এটা এমসিকিউ এসে থাকে 5 মিলিগ্রাম। এরপর বিওডি কি হচ্ছে? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। আরেকটা আছে সিওডি, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এই বিওডি, সিওডি এবং ডিও এদের যে ফুল মিনিং এগুলো হচ্ছে একটু দেখে রাখবা। এরপর দেখো বিওডি কি বলছে? পানিতে পচনশীল জৈব পদার্থের পরিমাণ বিওডি বেশি হলে পানি কি বেশি দূষিত হয়। পানিতে পচনশীল জৈব পদার্থের পরিমাণ যদি বেশি হয় তাহলে কি বিওডির পরিমাণও কি বেশি হবে। এরপর উৎস দেখেন, পৃথিবীর মাত্র 1% পানি পানের উপযোগ্য। এই যে পৃথিবীতে যত পানি রয়েছে এর 1% মাত্র আমরা কি পান করতে পারি, আর বাকি 99% কি পানের অনুপযোগী। হ্যাঁ, অনুপযোগী, তবে আমরা এদেরকে কি উপযোগীও করতে পারি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে। আচ্ছা, এরপর মেরু অঞ্চলের বরফ মিঠা পানির বড় উৎস, এটাও মনে রাখবেন। মিঠা পানির বড় উৎস কোথায়? মেরু অঞ্চলে যে পানি রয়েছে এটা। আচ্ছা, এরপর দেখি আরো কিছু। এই যে বললাম পানি বিশুদ্ধকরণ,
এই যে 99% যে অবিশুদ্ধ রয়েছে এদেরকে বিশুদ্ধ করতে আমাদের কি কি করতে হয় দেখেন। পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া, পানিকে ব্যবহার উপযোগী করার পদ্ধতিগুলো নিচে দেওয়া হলো। পরিস্রাবনের মাধ্যমে আমরা বিশুদ্ধ করতে পারি। বালু বা পাথরের স্তরের মধ্য দিয়ে পানি প্রবাহিত করে কণা কি দূর করা যায়। মনে করেন আপনার এমন জায়গায় আছেন, আপনি এখানে কোনো ফিল্টার নাই বা হচ্ছে কোনো ট্যাবলেট নাই, কোনো কিছুই নাই, কিন্তু আপনাকে পানি পান করতে হবে। এমন অবস্থায় কি করবেন, আপনি হচ্ছে একটা মাটির হাঁড়ি বা হচ্ছে কলস, এর উপর কি বালি বা হচ্ছে কংক্রিট পাথর দিয়ে এটা কি ভরাট করবেন। এর উপর ভরাট করার পর নিচে একটু ছিদ্র করবেন, হাঁড়িটার নিচ বরাবর একটু হালকা অল্প ছিদ্র করবেন। এরপর এই যে পানি আছে, দূষিত পানি বা হচ্ছে পুকুরের পানি হোক বা হচ্ছে নদ নদীর পানি হোক, এসব উপরে ঢেলে দিবেন। উপরে ঢালার পর দেখবেন নিচ দিকে চুইয়ে চুইয়ে নিচের দিকে পানি চলে আসবে। এরপর এই যে নিচে একটু কানা করছেন বা হচ্ছে একটু ছিদ্র করছেন, ছিদ্রে দিয়ে দেখবেন যে পান উপযোগী হয়ে গেছে পানিটা। এটা হচ্ছে একটা কি পদ্ধতি, পানি বিশুদ্ধকরণ, এটাকে বলা হয় পরিস্রাবন। এরপর দেখেন ক্লোরিনেশন জীবাণু মারতে ব্লিচিং পাউডার বা ক্লোরিন ব্যবহার করা হয়। অনেক সময় দেখবেন জীবাণু মারার ক্ষেত্রে পুকুরে বা হচ্ছে বিভিন্ন নদ নদীতে দেখবেন ক্লোরিন গ্যাস ব্যবহার করা হয়। পানিটা অতিরিক্ত দূষিত হয়ে গেলে ক্লোরিন গ্যাস ব্যবহার করা হয়, যার ফলে কি পানিতে যত জীবাণু থাকে এগুলো কি মারা যায়। আচ্ছা, এরপর দেখেন ফুটন, এটাও করতে পারেন যে পানির জন্য আমরা কি করব, হাঁড়িতে পানি নেব, পানি নেওয়ার পর 15 থেকে 20 মিনিট আমরা তাপ দিব। তাপ দেওয়ার পর কি হবে, পানি থেকে যত জীবাণু আছে জীবাণুগুলো মারা যাবে। এরপর আপনি পানিটা পান করতে পারবেন। আচ্ছা দেখেন, এটা আসতে পারে যে হচ্ছে পানিকে ফুটন প্রক্রিয়ায় জীবাণুমুক্ত করতে হলে পানিকে কত সময় ধরে ফুটাতে হবে। এটা 15 থেকে 20 মিনিট, মনে রাখবেন 15 থেকে 20 মিনিট। আচ্ছা, এরপর পাতন প্রক্রিয়া, ডিস্টিলাইজেশন, ঔষধ তৈরির জন্য বা ল্যাবরেটরিতে 100% বিশুদ্ধ পানি পেতে এই পদ্ধতি ব্যবহার করা হয়। তাহলে কি 100% বিশুদ্ধ পানি পেতে এই পদ্ধতিটা ব্যবহার করা হয়। প্রশ্ন হতে পারে 100% বিশুদ্ধ পানি পেতে আমরা কোন পদ্ধতি ব্যবহার করব, তাহলে কোনটা হবে, এটা পাতন পদ্ধতি। এরপর পানি দূষণ ও আর্সেনিক, দেখেন আর্সেনিক মাটির নিচের স্তরে থাকা আর্সেনিক বিষক্রিয়ায় তৈরি করে মানুষের চামড়ার কালো দাগ হওয়াকে মেলানোসিস বলে। এটা পরীক্ষায় আসে, এটা মনে রাখবেন যে মানুষের চামড়ায় কালো দাগ হয়, এটা কি আর্সেনিক যুক্ত পানি পান করার ফলে। এই রোগটার নাম কি? মানুষের চামড়ায় কালো দাগ হওয়াকে বলা হয় কি মেলানোসিস। এরপর দেখেন তেজস্ক্রিয় দূষণ, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে বের হওয়া বর্জ্য পানিকে মারাত্মক দূষিত করে। এরপর দেখেন 5 নাম্বার গুরুত্বপূর্ণ বোর্ড টিপস, জলজ উদ্ভিদ কোনগুলা, কচুরিপানা, খুদেপানা, এরপর আছে টোপোপানা, পানিতে ভেসে থাকে। এদের বায়ু কুঠুরি থাকার কারণে পানিতে ভাসে। প্রশ্ন হতে পারে জলজ উদ্ভিদ পানিতে ভাসে কেন, এটা আপনার খ নাম্বারেও আসতে পারে বা হচ্ছে এমসিকিউ আসতে পারে। এদের কি বায়ু কুঠুরি আছে, ক্ষুদ্র ক্ষুদ্র বায়ু কুঠুরি থাকার কারণে এরা কি পানিতে ভেসে থাকে। আচ্ছা, এরপর দেখেন পানির অভাব, শরীরে 10% পানির অভাব হলে মানুষের মৃত্যু হতে পারে। শরীরে যদি 10% পানির অভাব হয় তাহলে আপনার কি মৃত্যু পর্যন্ত হতে পারে। এরপর বন্যা ও খরা, দেখেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে বন্যা ও লোনা পানির অনুপ্রবেশ বাড়ছে। এই যে বন্যা হচ্ছে, বন্যার ফলে কি হচ্ছে, লোনা পানি এবং বিশুদ্ধ পানির পরিমাণটা কি বেড়ে যাচ্ছে। আচ্ছা, এরপর দেখেন আচ্ছা দেখেন, এরপর আমরা যে বেসিকগুলো আলোচনা করলাম এর ওই ধারাবাহিকতায় আমরা হচ্ছে এখন এমসিকিউ দেখব। দেখেন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি? কি ভাইয়া এটা পারবা না, এটা বাচ্চারাও পারবে। হ্যাঁ, কত? 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আচ্ছা, এরপর মাছ ও অন্যান্য জলজ প্রাণী বেঁচে থাকার জন্য 1 লিটার পানিতে ন্যূনতম কতটুকু অক্সিজেন থাকা প্রয়োজন? একটু আগেই দেখলাম আমরা। কত?
2 4 5 8 কত 4 মিলিগ্রাম। 4 মিলিগ্রাম। তুমি যদি ক্লাসটা মনোযোগ সহকারে করো তাহলে আশা করি এগুলো তোমার মনেই থাকবে। হ্যাঁ, প্রশ্ন দেখবার উত্তর করবা কিসের মাধ্যমে? বুলেট গতিতে। বুলেট গতিতে তুমি হচ্ছে উত্তর করতে পারবা। আচ্ছা, এরপর দেখি আমরা পরের স্লাইডে। আচ্ছা, বিশুদ্ধ পানির পিএইচ কত? বিশুদ্ধ পানির পিএইচ কত বলেন দেখি ভাই, এটা বিশুদ্ধ পানির পিএইচ কত? আমরা কি দেখলাম? বিশুদ্ধ পানির পিএইচ কত? 7। আর 7 থেকে যদি বেশি হয়, 7 থেকে বেশি হলে কি? 7 থেকে বেশি হলে ক্ষারীয়, ক্ষারীয় প্রকৃতির। আর 7 থেকে কম হলে অম্লীয় বা অ্যাসিড প্রকৃতির, অ্যাসিড। হ্যাঁ, অ্যাসিড প্রকৃতির। আর যদি 7 হয় সমান, 7-এর সমান থাকে তাহলে কি? এটা বিশুদ্ধ পানি। আর কম বেশি হলে অম্লীয় বা ক্ষারীয় প্রকৃতির নির্দেশ করে। তাহলে কত হচ্ছে? খ নাম্বার 7। এরপর নিচের কোন পদ্ধতিতে পানিকে 100%, মাত্রই পড়লাম ভাইয়া, দেখেন 100% বিশুদ্ধ করা যায়? কোন পদ্ধতিতে? কোন পদ্ধতিতে? ফুটন, পাতন, পরিস্রাবন, ক্লোরিনেশন। আচ্ছা, আপনাকে একটু দেখায় নিয়ে আসি। এই যে দেখেন, এই যে দেখেন, পাতন প্রক্রিয়ায় কি হয়? 100% বিশুদ্ধ। দেখতে পাচ্ছেন? পাতন প্রক্রিয়ায় 100% বিশুদ্ধ। এই যে পাতন বা ডিস্টিলাইজেশন প্রক্রিয়ায় 100% বিশুদ্ধ পানি পাওয়া যায়। 100% বিশুদ্ধ পানি পাওয়া যায়। তাহলে এই যে নিচে কোন পদ্ধতিতে পানিকে 100% বিশুদ্ধ করা যায়? তাহলে বুঝতে পারছেন তো নাকি? পাতন প্রক্রিয়ায়, পাতন বা ডিস্টিলাইজেশন, পাতন বা ডিস্টিলাইজেশন প্রক্রিয়ায়। ওকে। এরপর দেখেন, আর্সেনিকের বিষক্রিয়া চামড়ায় যে কালো দাগ হয় তাকে কি বলে? কালো দাগ হয়। এই যে বেসিক থেকে প্রতিটা লাইন থেকে প্রশ্ন বলছিলাম না ভাইয়া? প্রতিটা লাইন থেকে প্রশ্ন। তাহলে আর্সেনিকের বিষক্রিয়ায় আর্সেনিকের বিষক্রিয়ায় চামড়ায় যে কালো দাগ হয় তাকে কি বলে? এটা হচ্ছে কি? মেলানোসিস। রিকেটস হয়তো ভিটামিন ডি এর অভাবে, স্কারবি হয় সি এর অভাবে, অ্যানিমিয়া হয় রক্তের লোহিত রক্তকণিকার সংখ্যা কমে গেলে, তো কি হয়? মেলানোসিস। এরপর দেখো, কোনটি পানির মানদণ্ডের একটি সূচক? কি কি ছিল? পানির মানদণ্ডের সূচক ছিল ডিও, সিওডি এবং বিওডি। দেখেন তো কোনটা আছে এখানে? এই যে বিওডি। বিএমআই কি? বিএমআই কি পানির না? বিএমআই হচ্ছে আমাদের ভর দেহের সাথে যে উচ্চতার একটা সম্পর্ক। আর বেশি লোহিত রক্তকণিকা না, বিওডি। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখেন কি বলছে? জলজ উদ্ভিদের কাণ্ড পাতা নরম হওয়ার কারণ কি? কারণটা কি দেখেন দেখি। প্রচুর পানি থাকে, বায়ুকুঠুরি থাকে, ক্লোরোফিল বেশি থাকে, নাকি টিস্যু কম থাকে? জলজ উদ্ভিদের কাণ্ড পাতা নরম। কাণ্ড এবং পাতা নরম হয় কেন? কোন কারণে বলেন দেখি? বায়ুকুঠুরি থাকার কারণে। হ্যাঁ, বায়ুকুঠুরি। এরপর লোনা পানিতে কোনটির পরিমাণ বেশি থাকে? লোনা বলতে কি বোঝা যায়? একটু লবণ প্রকৃতির বোঝা যায় না? লবণটা কি? লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, NaCl, সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইড কোনটা? এই দেখো নাম্বার, সোডিয়াম ক্লোরাইড লোনা প্রকৃতির পানি। লবণ, লোনা বা লবণ প্রকৃতির পানি। আচ্ছা, এরপর দেখি আমরা কি বলছে? ব্ল্যাক ফুট রোগ হয় কোনটির অভাবে? ব্ল্যাক ফুট এটা হচ্ছে দূষিত পানির কারণে। হ্যাঁ, দূষিত পানি কেন হয়? পানিতে আর্সেনিকের প্রভাবে। আর্সেনিক, সীসা, ক্যাডমিয়াম, আর্সেনিক, পাল্প, আর্সেনিক। এরপর কোন প্রক্রিয়ায় তরল পানিকে বাষ্পে পরিণত করে পুনরায় কি হচ্ছে? তরলে রূপান্তর করা হয়? এটা কোন প্রক্রিয়ায়? পরিস্রাবন, ক্লোরিনেশন, পাতন, থিতানো। এটা কোন প্রক্রিয়ায়? পাতন প্রক্রিয়ায়। আচ্ছা, এরপর আমরা আমাদের দ্বিতীয় চ্যাপ্টারও শেষ। এরপর দেখি তৃতীয় চ্যাপ্টার। হ্যাঁ, দেখি রক্ত ও এর উপাদান। রক্ত, আসলে রক্তটা কি?
রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা বা টিস্যু। হ্যাঁ, এখন দেখি রক্তের আবার কি ভাগ আছে বিভিন্ন, যে রক্তকে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রাথমিক অবস্থায়, একটা হচ্ছে রক্তরস, একটা হচ্ছে রক্তকণিকা। তো রক্তরস কোনটা? রক্তরসে বলতে পারে যে রক্তরসের পরিমাণ কত এবং পানির পরিমাণ কত। দেখেন আমরা দেখি, এই যে রক্ত ও এর উপাদান। রক্ত এক ধরনের ক্ষারীয় যোজক কলা, বা বলতে পারি রক্ত এক ধরনের তরল যোজক কলা। হ্যাঁ, এর প্রধান উপাদান কয়টা? দুইটা, একটা হচ্ছে রক্তরস আর একটা কি রক্তকণিকা। রক্তরস হচ্ছে ইংলিশ প্লাজমা আর রক্তকণিকা ব্লাড সেল। এরপর রক্তের প্রায় 55% হলো রক্তরস, এটা এমসিকিউ এ এসে থাকে 55%। এটা যদিও সায়েন্সের পড়া, তোমাদেরও জানা উচিত। আচ্ছা, এরপর কি 55% হচ্ছে রক্তরস। রক্তরসে পানি থাকে 91 থেকে 92%। আচ্ছা, এরপর রক্তকণিকা। তাহলে 100%-এর মধ্যে দেখেন, 100%-এর মধ্যে রক্তরসের পরিমাণ 55, আর বাকি কত থাকবে? বাকি থাকবে 45। এই 45% কি? রক্তকণিকা। এই যে 45% রক্তকণিকা। রক্তকণিকা আবার 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। দেখেন, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং কি অনুচক্রিকা। এখন এদের কোনটার কাজ কি দেখি আমরা। লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন থাকার কারণে রক্তের রং লাল দেখায়। হ্যাঁ, একটা প্রশ্ন হতে পারে না যে রক্তের রং, অনেক সময় দেখবেন চিংড়ি মাছ এবং কি আরশোলা, এরপর আছে ঘাস ফড়িং, এদের রক্তের রং লাল দেখায় না কেন? কখনো কি প্রশ্ন হয়েছে? যে হচ্ছে মাছের, চিংড়িকে কি অনেক সময় কি চিংড়িকে মাছ বলা হয় না কেন? প্রশ্ন হতে পারে যে চিংড়ি পানিতে থাকা সত্ত্বেও মাছ নয় কেন? বা হচ্ছে চিংড়িকে মাছ বলা হয় না কেন? প্রশ্ন। তো আমরা কি বলবো? মাছের যে বৈশিষ্ট্যগুলো আছে তা চিংড়ি মাছের মধ্যে নাই, এই জন্য কি চিংড়িকে মাছ বলা হয় না। আবার হচ্ছে প্রশ্ন বলতে পারে যে চিংড়ি মাছের রক্ত সাদা হয় কেন? বা হচ্ছে ঘাস ফড়িং, আরশোলা, টিকটিকি, এদের রক্ত সাদা হয় কেন? কেন সাদা হয়? কারণ কি এদের রক্তে হিমোগ্লোবিন নাই। হিমোগ্লোবিনের কারণেই হচ্ছে রক্তের রং কি লাল হয়। তাহলে এই একটা গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবা। রক্তের রং লাল হয় হিমোগ্লোবিনের কারণে। এর আয়ুকাল কত? 120 দিন, এটা মনে রাখবেন। লোহিত রক্তকণিকার আয়ু হচ্ছে 120 দিন। শ্বেত রক্তকণিকা শরীরকে রোগ জীবাণু থেকে রক্ষা করে, একে দেহের প্রহরী বলা হয়। এটা এমসিকিউ আসবে। দেহের প্রহরী বলা হয় কাকে? শ্বেত রক্তকণিকা। এরপর আসি অনুচক্রিকা, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। দেখবেন আপনার কোথাও হাত কেটে গেলে একটু রক্ত পড়ার পর অটোমেটিক রক্তটা বন্ধ হয়ে যায়। কেন হয়? এটা হচ্ছে কিসের কারণে হয়? অনুচক্রিকার কারণে রক্ত জমাট বাঁধে। এরপর রক্তের গ্রুপ দেখেন, অ্যান্টিজেন ও অ্যান্টিবডির উপস্থিতির উপর ভিত্তি করে রক্তের গ্রুপকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ এ বি এবং ও। তাহলে দেখি গ্রুপ এতে অ্যান্টিজেন এ থাকে। গ্রুপ এতে অ্যান্টিজেন এ থাকে এবং অ্যান্টিবডি বি থাকে। এরপর গ্রুপ বি, এতে অ্যান্টিজেন বি থাকে আর অ্যান্টিবডি এ থাকে। আচ্ছা, এ বিকে সার্বজনীন গ্রহিতা বলা হয়। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এ বিকে কি বলা হয়? গ্রহিতা। আর ওকে বলা হয় কি? সার্বজনীন রক্তদাতা। তাহলে দাতা আর গ্রহিতা, এটা হচ্ছে মনে রাখতে হবে। দাতা কোনটা? দাতা হচ্ছে ও। দাতা বলতে কি? সে সকলকে রক্ত দান করতে পারবে, দাতা। আর গ্রহিতা এ বি, কারো রক্তের গ্রুপ যদি এ বি থাকে, সে সবার কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারবে। আর ও যে আছে, সে সবাইকে দিতে পারবে। আচ্ছা, তোমাদের কার রক্তের গ্রুপ কি, এটা হচ্ছে একটু কমেন্টে জানাই দিও। আচ্ছা, এরপর আর এস ফ্যাক্টরটা কি? রেসার্চ বানরের রক্তে প্রাপ্ত এক ধরনের অ্যান্টিজেন। এটি উপস্থিত থাকলে রক্ত পজিটিভ এবং না থাকলে রক্ত নেগেটিভ। এই যে আর এস ফ্যাক্টর কারো রক্তে যদি উপস্থিত থাকে,
আরএস ফ্যাক্টর যদি কারো রক্তে উপস্থিত থাকে তাহলে তার রক্তটা হবে পজিটিভ, আর যদি উপস্থিত না থাকে তাহলে হবে কি নেগেটিভ। আচ্ছা, এই যে আমরা এতক্ষণ বেসিকটা পড়লাম, এখন আমরা একটু এমসিকিউ সলভ করি। দেখেন, হ্যাঁ বোর্ডে দেখতে পাচ্ছেন নিচের কোন রক্তকণিকাকে দেহের প্রহরী বলা হয়? মাত্রই আমরা দেখলাম দেহের প্রহরী বলা হয় কাকে? লোহিত রক্তকণিকা না শ্বেত রক্তকণিকাকে হ্যাঁ দেহের প্রহরী বলা হয়। এরপর দেখেন মানুষের স্বাভাবিক রক্তচাপ বা হচ্ছে সিস্টোলিক ডায়াস্টোলিক। আচ্ছা আচ্ছা দেখেন এখানে আমি যদি দেখাই দিই সিস্টল, সিস্টল বা সংকোচন, সংকোচন এটা হচ্ছে 120, আর ডায়াস্টোল, ডায়াস্টোল বা হচ্ছে কি প্রসারণ, প্রসারণ এটা হচ্ছে 80, হ্যাঁ শুধু 80, আর এটা কি 120। তাহলে দেখেন সিস্টোল বা সংকোচন আর ডায়াস্টোল বা প্রসারণ 120/80, এটা হচ্ছে আমাদের স্বাভাবিক মানুষের রক্তচাপ বা ব্লাড প্রেশার। দেখেন মানুষের স্বাভাবিক রক্তচাপ সিস্টোলিক আর ডায়াস্টোলিক কত? তাহলে কি 120/80, এটা মনে রাখবেন 120/80। আচ্ছা এরপরেরটা দেখি আমরা, লোহিত রক্তকণিকার আয়ু কত? লোহিত রক্তকণিকার আয়ু কত? লোহিত রক্তকণিকার আয়ু আমরা দেখেছিলাম কত? 120 দিন। কোন গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না? কোন গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না? অ্যান্টিজেন, অ্যান্টিজেন থাকে না কোথায়? এতে তো থাকে, বিতে থাকে, এ বিতে কি থাকে, তবে থাকে না শুধু কি ও। আর যে এ বিতে থাকে না অ্যান্টিবডি, হ্যাঁ অ্যান্টিবডি থাকে না। যদি বলতো কোন গ্রুপের রক্তে কোনো অ্যান্টিবডি থাকে না তাহলে হতো এ বি, আর বলছে অ্যান্টিজেন থাকে না হচ্ছে ওতে। আচ্ছা এরপর দেখেন রক্তচাপ মাপা হয় এই যন্ত্রটার নাম কি? আচ্ছা ব্যারোমিটার। দেখেন তো ব্যারোমিটার দিয়ে কি চাপা হয়? বায়ুচাপ, হ্যাঁ বায়ুচাপ। এরপর থার্মোমিটার দিয়ে কি মানুষের তাপমাত্রা মাপা হয়, আমাদের শরীরের তাপমাত্রা মাপা হয়। এরপর স্পিগমোম্যানোমিটার, হ্যাঁ এটা দিয়ে কি করা হয়? স্পিগমোম্যানোমিটার, এটা দিয়ে রক্তচাপ মাপা হয়, রক্তচাপ মাপা হয়। এরপর স্টেথোস্কোপ, স্টেথোস্কোপ দিয়ে কি করা হয় ভাইয়া? এটা দিয়ে ব্লাড স্টেথোস্কোপ, এটা দিয়ে কি ব্লাড প্রেশার মাপা হয়, ব্লাড প্রেশার। তাহলে রক্তচাপ মাপা হয় কোনটা দিয়ে? স্পিগমো ন্যানোমিটার, স্পিগমো ন্যানোমিটার। এরপর দেখেন রক্তের কোন উপাদানটি রক্ত জমাট বাড়তে সাহায্য করে? রক্ত জমাট বাড়তে সাহায্য করে কোনটা? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা নাকি হিমোগ্লোবিন? খুবই খুবই ইজি কোশ্চেন, এটা হচ্ছে আপনারা কমেন্টে জানাই দেন, একটু একটু কমেন্টে বলে দেন। আচ্ছা এরপর দেখি আমরা, এই যে মাত্রই পড়লাম সার্বজনীন গ্রহিতা, সার্বজনীন গ্রহিতা কোনটা? এবি নাকি ও? এবি নাকি ও? সার্বজনীন গ্রহিতা একটু বলেন দেখি কোনটা হবে? সার্বজনীন গ্রহিতা বলেন দেখি, একটু বলেন। সার্বজনীন গ্রহিতা, এই যে দেখেন একটু দেখাই দিই আপনাদেরকে। দেখেন তো সার্বজনীন গ্রহিতা কোনটা? এ বি, আর হচ্ছে কি দাতা হচ্ছে ও। দেখেন গ্রহিতা কোনটা? সার্বজনীন গ্রহিতা এ বি, এ বি, আর ও হচ্ছে কি দাতা। আচ্ছা এরপর ধমনীয় শিরার সংযোগস্থলে অবস্থিত সূক্ষ্ম রক্তনালীকে কি বলে? ধমনীয় শিরা। দেখেন দেখি মহাধমনী, ফুসফুসীয় শিরা, কৈশিক জালিকা নাকি কপাটিকা? এটাকে বলা হয় কি কৈশিক জালিকা বলা হয়, কৈশিক জালিকা। ধমনী আর শিরার যে সংযোগ স্থল রয়েছে এটা
যে একটা সংযোগ স্থল, এই সংযোগ স্থলটার নাম কি? কৈশিক জালিকা। আচ্ছা, এরপর দেখেন রক্তের রক্তকণিকার সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে তাকে কি বলে? যদি রক্তকণিকার সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যায় তাহলে কি বলে? লিউকেমিয়া হয়। হ্যাঁ, অস্বাভাবিকভাবে বেড়ে গেলে কি হয়? অ্যানিমিয়া না, লিউকেমিয়া নাকি হচ্ছে থ্যালাসেমিয়া নাকি পলিসাইথেলেমিয়া? লিউকেমিয়া হয়। হ্যাঁ, রক্তকণিকার সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে লিউকেমিয়া। এরপর হৃৎপিণ্ডের সংকোচন অবস্থাকে কি বলে? হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণ। সংকোচনকে বলা হয় সিস্টোল, প্রসারণকে বলা হয় ডায়াস্টোল। আচ্ছা, সংকোচনকেও কি বলা হয়? সিস্টোল, আর ডায়াস্টোল হচ্ছে প্রসারণ। প্রসারণ। আর পালস হচ্ছে এই যে আমাদের হাতের এখানে প্রতি সেকেন্ডে কত বিট দেয়, এটাই হচ্ছে পালস। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আরেকটু বেসিক পড়ি। দেখেন অম্ল বা অ্যাসিড, অম্ল কোনটা অ্যাসিড কোনটা এটা হচ্ছে আমরা জানি যে অম্ল হচ্ছে অ্যাসিড, অ্যাসিড হচ্ছে যদি হাইড্রোজেন আয়ন দান করে সেটা হচ্ছে অ্যাসিড, আর হচ্ছে হাইড্রোক্সিল আয়ন যদি দান করে সেটা হচ্ছে কি? ক্ষার। আচ্ছা, অম্ল বা অ্যাসিড, অ্যাসিডের বৈশিষ্ট্য ওই যে হাইড্রোজেন আয়ন থাকবে। অ্যাসিডের বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসিড কি করবে? অ্যাসিডের বৈশিষ্ট্য হচ্ছে লাল লিটমাসটাকে কি? নীল করে ফেলবে। লাল লিটমাসটাকে কি? নীল করে ফেলবে। এটি পানিতে হাইড্রোজেন আয়ন দান করে। এই যে দেখেন, এই যে হাইড্রোজেন আয়ন, পানিতে হাইড্রোজেন আয়ন দান করে। এই যে কি করবে? নীলটাকে কি করবে? লাল করে ফেলবে। এটা কি? অ্যাসিডের বৈশিষ্ট্য। এই যে দেখেন তো, নীলটাকে লাল করে ফেলবে, নীলটাকে লাল করে ফেলবে। এই যে দেখেন অ্যাসিডের বৈশিষ্ট্য। নীল একটা দ্রবণ ঢুকানো হয়েছে, এই যে দেখেন, দেখি ঢুকানোর পর লাল হয়ে গেছে। নীলটা লাল ছিল পুরোটা, ঢুকানোর পর কি হয়ে গেছে? নীল হয়ে গেছে। আচ্ছা, দেখেন আমরা এখন একটু পড়াশোনা করি। আচ্ছা, অম্ল বা অ্যাসিড এর বৈশিষ্ট্য কি? অ্যাসিডের বৈশিষ্ট্য নীলটাকে কি করবে? লাল করবে। এটি পানিতে হাইড্রোজেন আয়ন দেয়। এটি কি? টক স্বাদযুক্ত। অ্যাসিডের স্বাদ কেমন? টক স্বাদযুক্ত। অ্যাসিডের স্বাদ হচ্ছে টক। আচ্ছা, এরপর এর মধ্যে কিছু শক্তিশালী অ্যাসিড আছে, আবার কিছু কি দুর্বল অ্যাসিড আছে। শক্তিশালী অ্যাসিড সালফিউরিক অ্যাসিড, মনে রাখবেন H2SO4, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এবং নাইট্রিক অ্যাসিড NH3। এরপর দুর্বল অ্যাসিড আছে অ্যাসিটিক অ্যাসিড ভিনেগার, সাইট্রিক অ্যাসিড লেবু, অক্সালিক অ্যাসিড আমলকিতে। এরপর প্রাকৃতিক উৎস, লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, তেঁতুলে কি থাকে? টার্টারিক অ্যাসিড, দুধে ল্যাকটিক অ্যাসিড থাকে। এগুলো মনে রাখবেন, আপনাদের বইয়ে ছক আকারে দেওয়া আছে। এরপর ক্ষার এবং ক্ষারক বৈশিষ্ট্য। ক্ষারক লাল লিটমাসকে নীল করে। ক্ষারক কি করে? লাল লিটমাসকে নীল করে। এটি পানিতে হাইড্রোজেন আয়ন দেয়। ক্ষারক স্বাদে কি? তিতা বা পিচ্ছিল হয়। তাহলে তিতা বা পিচ্ছিল হয় কোনটা? ক্ষারক। আর অ্যাসিডের কি রকম হয়? অ্যাসিড হচ্ছে টক স্বাদযুক্ত। আচ্ছা, এরপর ক্ষার, যেসব ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদের ক্ষার বলে। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা পানিতে দ্রবীভূত হয়। সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়, এটা মনে রাখবেন। এরপর ব্যবহার। আচ্ছা, কি বলছে? সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। এটা বোঝার জন্য একটা কথা মনে রাখেন যে সকল চোরই মানুষ, কিন্তু সকল মানুষ চোর নয়। কি বললাম? সকল চোরই মানুষ, কিন্তু সকল মানুষ চোর নয়। সেম একইভাবে সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। এরপর ব্যবহার। এদের ব্যবহার হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া অ্যান্টাসিড হিসেবে ম্যাগনেসিয়াম অক্সাইড ব্যবহৃত হয়। সাবান তৈরিতে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত হয়। সাবান তৈরিতে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত হয়। আচ্ছা, এরপর দেখেন পিএইচ এর মানদণ্ড। এমসিকিউ প্রস্তুতির জন্য পিএইচ স্কেলটি খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পিএইচ স্কেল থাকবে 0 থেকে 14 পর্যন্ত গড় টানা হয়। এই যে এরকম দেখেন 0 থেকে 14 পর্যন্ত। হ্যাঁ,
0 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 আচ্ছা 1 2 3 4 5 6 7 আবার 8 9 10 11 12 13 14 এই যে 7 এটা হচ্ছে নিরপেক্ষ বিন্দু 7 এই পাশে আসলে অ্যাসিডীয় প্রকৃতির অ্যাসিড আর এই পাশে গেলে ক্ষার পিএইচ এর মান 7 থেকে যত কমে আসবে অ্যাসিড প্রকৃতির হবে, যত ওইদিকে যাবে ক্ষারীয় প্রকৃতির হবে। আচ্ছা দেখেন 0 থেকে 14 পর্যন্ত নিরপেক্ষ, পিএইচ এর মান 7 হলে সেটি নিরপেক্ষ, এটা বিশুদ্ধ পানি। এই যে 7 নিরপেক্ষ, এটা হচ্ছে কি বিশুদ্ধ। এরপর অম্লীয় বা অ্যাসিড, পিএইচ এর মান যত কম হবে, যদি এই দিকে আসে বাম পাশে, যত বাম দিকে আসবে তত কি কমতে থাকবে, আর ডান দিকে গেলে বাড়তে থাকবে। এই যে পিএইচ এর মান বেশি হবে ক্ষারীয় প্রকৃতি। মাটির পিএইচ, চাষাবাদের জন্য মাটির পিএইচ এর মান 6 থেকে 8 মধ্যে থাকা উচিত। কত? 6 থেকে 8 মধ্যে থাকা উচিত। এই যে 6 থেকে 8 মধ্যে, এটা হচ্ছে কি চাষাবাদের জন্য। এরপর প্রত্যেক জীবনে অ্যাসিড ও ক্ষারের ব্যবহার আমরা কি কি কাজে ব্যবহার করে থাকি দেখেন। পাকস্থলীতে অ্যাসিডিটি হলে অনেক সময় দেখবেন যে বিয়ে বাড়ি বা দাওয়াত, বা এখন তো রমজান মাস চলতেছে, ইফতারি পর অনেক ভাজা পোড়া খেয়ে ফেললে কি আমাদের পেটে কি অ্যাসিডিটি হয়ে যেতে পারে, গ্যাস হয়ে যেতে পারে। এরপর আমরা কি করি, গ্যাসের ট্যাবলেট খাই, বা হচ্ছে কি যদি গ্যাসের ট্যাবলেট না থাকে বাসায়, অনেক সময় দেখবেন দাদি নানিরা কী করে, 1 গ্লাস পানি নেয়, পানি নেওয়ার পর একটু চুন গুলায় দেয়, চুন গুলায় এটা বলে খেয়ে নাও, তাহলে কি পেটে একটু আরামদায়ক হবে। কেন দেয় এটা? কারণ এটা কি চুন এটা। আর হচ্ছে আমাদের পেটে যে গ্যাস হচ্ছে এটা কি অ্যাসিড, তাহলে অ্যাসিড আর ক্ষারটা হচ্ছে চুন জাতীয় পদার্থ। এরপর চুন জাতীয় পদার্থ, ওই যে চুন আর অ্যাসিডটা একসাথে বিক্রিয়া করে, অর্থাৎ অ্যাসিড আর ক্ষার। অ্যাসিড হচ্ছে আমাদের পেটে, আর ক্ষারটাই যে চুনটা যে খাওয়া হইলো এটা হচ্ছে ক্ষার। তাহলে অ্যাসিড আর ক্ষার একসাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করতেছে, অর্থাৎ পানি উৎপন্ন হয়ে যাচ্ছে, লবণ আর পানি। আচ্ছা এরপর দেখেন প্রত্যেক জীবনে অ্যাসিডের পাকস্থলীতে পাকস্থলী অতিরিক্ত HCl হলে অ্যান্টাসিড বা ক্ষারক খেলে তা প্রশমিত করা হয়। এরপর ভিনেগার দেখেন, খাদ্য দ্রবণের 5 থেকে 6% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণটাকে ভিনেগার বলা হয়, 5 থেকে 6%, এটা মনে রাখবেন। এরপর লবণ, অ্যাসিড ও ক্ষারকের বিষক্রিয়া লবণ পানি উৎপন্ন হয়, এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে, একে বলা হয় কি প্রশমন বিক্রিয়া। আচ্ছা এরপর বেকিং সোডা, কেক বা রুটি ফোলাতে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ব্যবহৃত হয়। সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট, হ্যাঁ এটা ব্যবহৃত হয়। NaCO3, সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এরপর দেখেন গুরুত্বপূর্ণ টিপস, অ্যাসিড বৃষ্টি কেন হয়? বৃষ্টিতে সালফার ও নাইট্রোজেনের অক্সাইড মিশে অ্যাসিড বৃষ্টি তৈরি করে। এর পিএইচ 5 থেকে 6 কম, পিএইচএজি 5 থেকে 5.6 কম হইলে অ্যাসিড বৃষ্টি হয়। বৃষ্টির পানিতে সালফার এবং নাইট্রোজেনের পরিমাণ যদি 5.6 কম হয়ে যায় তাহলে সেটা অ্যাসিড বৃষ্টি হিসেবে গণ্য হয়। এরপর নির্দেশক, লিটমাস পেপার, মিথাইল অরেঞ্জ, ফেনফথলিন হলো কি নির্দেশক, যা কি অ্যাসিড বা ক্ষার শনাক্ত করতে ব্যবহৃত হয়। আইপিএসটা হচ্ছে গাড়ির ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়। আচ্ছা আশা করি এগুলো বুঝতে পারছেন, চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা নোট করতে পারেন। আচ্ছা এখন হচ্ছে আমরা একটু এমসিকিউ দেখি। দেখেন পাকস্থলীতে অ্যাসিডিটি হলে কোন ঔষধ খাওয়া হয়? কোনটা খাই আমরা? অ্যাসপিরিন কি ব্যথা জাতীয় ঔষধ, এটা খেলে তো আর ব্যথাটা কি বাড়বে। প্যারাসিটামল কি আমার ব্যথা হয়েছে পেটে, আমি কি এখন প্যারাসিটামল খাবো? অবশ্যই না। অ্যান্টাসিড নাকি ইনসুলিন কিসের জন্য দেওয়া হয়? ডায়াবেটিক্সের জন্য, ডায়াবেটিক্স রোগীদের অ্যান্টাসিড খাবো। পাকস্থলীতে অ্যাসিড হয়েছে, আমরা এখন ক্ষার জাতীয় খাবো অ্যান্টাসিড। হ্যাঁ এরপর তেঁতুলে কোন অ্যাসিড বিদ্যমান? তেঁতুলে। আচ্ছা দেখি সাইট্রিক অ্যাসিড কোথায় থাকে? সাইট্রিক অ্যাসিড লেবুতে। টার্টারিক অ্যাসিড থাকে কোথায়?
তেঁতুলে অক্সালিক অ্যাসিড আঙ্গুল ফলে বা হ্যাঁ, তাহলে আমাদের তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। আচ্ছা, এরপর একটা দেখেন, মানুষের রক্তের পিএইচ কত? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মানুষের রক্তের পিএইচ কত? এটা মনে রাখবেন, মানুষের রক্তের পিএইচ হচ্ছে 7.4। 7.4। আমলকিতে কোন অ্যাসিড থাকে? আচ্ছা, এটা হচ্ছে আপনাদেরকে দিলাম, এটা আপনারা হচ্ছে একটু কমেন্টে জানাবেন যে আমলকিতে কোন অ্যাসিড থাকে, অক্সালিক, সাইট্রিক, টার্টারিক নাকি অ্যাসকর্বিক। আচ্ছা, এরপর দেখি আমরা ক্ষার লাল লিটমাসকে কি করে? ক্ষার লাল লিটমাসকে কি করে? হলুদ, কমলা, বেগুনি, নীল করে। এরপর ভিনেগার হলো কত শতাংশ অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ? ভিনেগার কত? 4 থেকে 10%। 4 থেকে 10%। এরপর দেখেন, বৃষ্টির পানির পিএইচ কত হলে তাকে অ্যাসিড বৃষ্টি বলা হয়? বৃষ্টির পানির পিএইচ একটু আগে বললাম কত? 7-এর উপরে, 5.6-এর নিচে, 5.6-এর নিচে। এরপর সাবান তৈরিতে কোন ক্ষারটি ব্যবহৃত হয়? সাবান তৈরিতে সোডিয়াম হাইড্রোজেন, ক্যালসিয়াম, অ্যামোনিয়াম হাইড্রোজেন, ম্যাগনেসিয়াম হাইড্রোজেন, সোডিয়াম হাইড্রোক্সাইড। সাবান তৈরিতে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড। এরপর দেখেন, মাটির অ্যাসিডিটি দূর করতে কৃষকরা কি ব্যবহার করেন? কৃষকরা মাটির অ্যাসিডিটি, অর্থাৎ মাটিতে যখন অ্যাসিড হয়ে যায় তখন আমরা কি দিব? অবশ্যই চুন দিব, যেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, চুন। চুন দিব। এরপর আমাদের পাকস্থলীতে কোন অ্যাসিড হলে অ্যাসিডটি খাদ্য হজমে সাহায্য করে? কোনটা? সালফিউরিক, হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড কি খাদ্য হজমে সহায়তা করে। আচ্ছা, এরপর দেখি আমাদের ফিজিক্সের একটা চ্যাপ্টার চলে আসছে, দেখতে পাচ্ছেন, জড়তা ও বল। জড়তা ও বল সম্পর্কিত, এটা হচ্ছে সায়েন্সের একটা চ্যাপ্টার, আপনাদের দিয়ে দিছে। তো দেখেন, জড়তা কি? জড়তা হচ্ছে একটা স্থির বস্তু বা গতিশীল বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে যাওয়ার যে প্রবণতা বা ইচ্ছা, তাকে বলা হয় কি? জড়তা। আর বল তো আপনারা জানেন। আচ্ছা, এখন দেখি আমরা জড়তা হচ্ছে বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে বলা হয় জড়তা। জড়তা আবার দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তা কোনটা? এই যে থেমে থাকা বাস হঠাৎ কি চলে। আচ্ছা, এখানে দুইটা প্রশ্ন আছে, দেখেন। থেমে থাকা বাস হঠাৎ চললে যাত্রী পেছনে হেলে পড়ে, পেছনের দিকে হেলে পড়ে, এটা কিসের জন্য? পেছনের দিকে স্থিতি জড়তা, পেছনের দিকে হেলে পড়ে। এরপর সামনের দিকে যদি ঝুঁকে পড়ে, সেটা হচ্ছে গতি জড়তা। মনে করেন আপনি একটা বাসে করে যাচ্ছেন, ড্রাইভার ব্রেক কষার পর আপনি সামনের দিকে ঝুঁকে পড়েন। এরপর যখন আবার কি করে, যখন আবার চলতে শুরু করে তখন একটু পিছনের দিকে হেলে পড়ে। তাহলে কি সামনের দিকে যেটা হেলে পড়তেছেন সেটা কি? স্থিতি জড়তা, আর পিছনে হেলে পড়তেছেন এটা হচ্ছে কি? গতি জড়তা। আচ্ছা, এরপর বলটা কি? যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে তোলে। যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, অথবা গতির পরিবর্তন করতে চায়, তখন তাকে আমরা বলবো কি? বল। বলের একক, এটা মনে রাখবেন, বলের একক হচ্ছে কি? নিউটন। বলের একক নিউটন। এরপর নিউটনের গতিসূত্র রয়েছে 3টা সূত্র রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 3টা সূত্র রয়েছে। প্রথম সূত্র দেখেন, প্রথম সূত্রে কি বলছে? বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকালই স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে সরলরেখায় চলতে থাকবে। এখানে প্রথম সূত্রে জড়তা ও বলের সংজ্ঞা পাওয়া যায়। প্রশ্ন হতে পারে, জড়তা এবং বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে? এটা হচ্ছে প্রথম সূত্র থেকে। এরপর দেখেন দ্বিতীয় সূত্র F = ma। দ্বিতীয় সূত্র বলতে পারে F = ma, এটা নিউটনের কোন সূত্র? দ্বিতীয় সূত্র। বস্তু ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। সমানুপাতিক। এই যে ভর হচ্ছে m,
এই যে ভর এম, সরি বল হচ্ছে এম, এফ হচ্ছে বল, এম হচ্ছে ভর, এ হচ্ছে কি ত্বরণ। এরপর তৃতীয় সূত্র, তৃতীয় সূত্রটার সাথে আপনারা সকলেই পরিচিত। যেমন একটা বল, একটা বলকে আপনি যদি দেওয়ালের দিকে ছুঁড়ে দেন তাহলে বলটা কি আবার আপনার দিকে ফিরে আসতেছে, তাহলে এটা কি হচ্ছে, একটা বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। তাহলে কি বলা যায়, প্রত্যেক ক্রিয়ারই একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি যদি আপনার একটা ফ্রেন্ডকে ঠাড়ায় একটা থাপ্পড় দেন, দেখবেন আপনারা একটা থাপ্পড় দিবে, তাহলে এটাকে কি বলা হয়, বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে এটা কি নিউটনের তৃতীয় সূত্র। হ্যাঁ, আচ্ছা, তৃতীয় সূত্র থেকে আবার কি পাওয়া যায়, বন্দুক থেকে যে গুলি ছুড়ে বন্দুক পেছনের দিকে ধাক্কা দেয়, দেখবেন যুদ্ধের সময় যখন বা হচ্ছে যুদ্ধ বাঁধেন আপনি, যখন ওই যে মেলায় বা হচ্ছে বিভিন্ন শোতে যখন হচ্ছে যে বেলুন ফুটানো, বন্দুক দিয়ে অনেক সময় হচ্ছে বন্দুক দিয়ে বেলুন হয়তো বা আপনিও ফুটাইছেন জানি না, অনেক সময় যে হচ্ছে বেলুন ফোটানো বন্দুকগুলা দেখবেন কাঁধে নিয়ে যখন বেলুন ফুটাচ্ছেন দেখবেন পিছনের দিকে একটু ধাক্কা দেয়। এটা কেন দিচ্ছে, সামনের দিকে আপনি বল প্রয়োগ করতেছেন, পিছনে একটু ধাক্কা দিচ্ছে, তাহলে কি এটা কি বিপরীত দিকে বল প্রয়োগ করতেছে না? এটা হচ্ছে কি নিউটনের তৃতীয় সূত্র। আচ্ছা, এখন আমরা কিছু এমসিকিউ দেখতে পারি। আচ্ছা, আরেকটু আছে। আচ্ছা দেখেন, ভরবেগ, ভরবেগটা কি, বস্তুর ভর এবং বেগের গুণফলটাই হচ্ছে ভরবেগ। ভরবেগকে প্রকাশ করা হয় রো ইকুয়াল এম ভি, এটা হচ্ছে ভরবেগের সূত্র। ভর ও বেগের গুণফলটাই হচ্ছে কি ভরবেগ, বস্তুর ভর ও বেগের গুণফলটাই ভরবেগ। এর একক হচ্ছে কেজি মিটার, কেজি পার মিটার, হ্যাঁ, বা কেজি মিটার বলা হয়। তাহলে ভরবেগের একক, ভরবেগের একক, ভরবেগ একটি কি ভেক্টর রাশি, এর একক ভেক্টর রাশি। মৌলিক বল, মৌলিক বল প্রকৃতিতে চারটি মৌলিক বল রয়েছে। কয়টা ভাইয়া? চারটা মৌলিক বল রয়েছে। এর মধ্যে মহাকর্ষ বল, সবল নিউক্লিয়, দুর্বল নিউক্লিয় এবং কি ঘর্ষণ বল। তাহলে দেখি চারটি মৌলিক বল, মহাকর্ষ বল, ভরের কারণে দুটি বস্তুর মধ্যে কি আকর্ষণ, তড়িৎচুম্বকীয় বল, তড়িৎচুম্বকীয় বল চার্জিত কণার মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ, সবল নিউক্লিয় বল প্রোটন ও নিউট্রনকে নিউক্লিয়াসে আটকে রাখে, সবচেয়ে শক্তিশালী। প্রশ্ন হতে পারে সবচেয়ে শক্তিশালী বল কোনটা, সবল নিউক্লিয়। আর সবচেয়ে দুর্বল বল মনে রাখবেন মহাকর্ষ বল, সবচেয়ে দুর্বল বল মহাকর্ষ বল। এরপর দুর্বল নিউক্লিয় বল তেজস্ক্রিয়তার জন্য দায়ী, তেজস্ক্রিয়তার জন্য দায়ী কোনটি, দুর্বল নিউক্লিয় বল, সবচেয়ে দুর্বল নয়, মহাকর্ষের চেয়ে শক্তিশালী। এরপর ঘর্ষণ, দেখেন ঘর্ষণ হচ্ছে একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শ থেকে চলতে চেষ্টা করে তখন গতির বিপরীতে যে বাধা সৃষ্টি হয় তাকে ঘর্ষণ বলে। এই যে আমরা হাঁটতেছি, হাঁটার সাথে পায়ের সাথে মাটির একটা যে ঘর্ষণ হচ্ছে, এই ঘর্ষণের জন্যই আমরা কি সামনের দিকে যেতে পারতেছি, এটি হচ্ছে একটা ঘর্ষণ বল। বিপরীত প্রতিক্রিয়া বল করতেছেই বলেই তো আমরা হাঁটতে পারতেছি, তাই না? অনেক সময় দেখবেন আপনারা যদি বালুচর বা হচ্ছে কি সমুদ্রের পাড়ে যান, বালুতে হাঁটতে একটু কষ্ট হয় বা দৌড়ানো একটু কি অনেকটা অসুবিধা হয় বালুতে দৌড়ানো। তাহলে কেন হচ্ছে এরকম, কারণ কি সেখানে ঘর্ষণ খুব কম হচ্ছে পায়ের সাথে, আমরা পা ফেলতেছি পাটা কি নিচের দিকে চলে যাচ্ছে, ঘর্ষণের জন্য আমরা সামনের দিকে এগোতে পারতেছি না। তাহলে বুঝতে পারতেছেন? আচ্ছা, এরপর কি বললাম, একটি বস্তু অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে চলতে চেষ্টা করে তখন গতির বিপরীতে যে বাধা সৃষ্টি হয় তাকে ঘর্ষণ বল বলে। এরপর পেস্টিল ঘর্ষণ, সাইকেলের চাকা বা বল বিয়ারিং ব্যবহারের ফলে ঘর্ষণ কমে যায়। এই যে সাইকেলের চাকা বা বল বিয়ারিং ব্যবহারের ফলে কি ঘর্ষণ কমে যায়। এরপর উপকারিতা অপকারিতা, ঘর্ষণ আছে বলেই আমরা হাঁটতে পারি বা গাড়ি ব্রেক করলে থামে, তবে ঘর্ষণের ফলে যন্ত্রাংশ ক্ষয় হয় ও তাপ উৎপন্ন হয়। এই যে আমরা ঘর্ষণের ফলে ক্ষয় হয় কিভাবে, আমরা ব্রেক করতেছি গাড়ি এটা কি ঘর্ষণের ফলে থেমে যাচ্ছে, কিন্তু কি হচ্ছে তোমার গাড়ির টায়ারটা একটু কি ছিলে যাচ্ছে বা হচ্ছে একটু কি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার ব্রেক করার সময় একটু কি যন্ত্রের একটু কি ক্ষতি হচ্ছে। আচ্ছা, এখন আমরা একটু এমসিকিউ দেখি। দেখেন
বলের আন্তর্জাতিক একক কোনটি? বলের আন্তর্জাতিক একক বলের আন্তর্জাতিক একক এই যে নিউটন, স্যার নিউটন। ওর মাথায় কি পড়েছিল? আপেল। হ্যাঁ, নিউটন। আচ্ছা, এরপর নিউটনের কোন সূত্র থেকে বলের পরিমাপ বা গাণিতিক রূপ পাওয়া যায়? নিউটনের সূত্র কয়টা ছিল? 3টা। বলের পরিমাপ কোন সূত্র থেকে? দ্বিতীয় সূত্র থেকে। হ্যাঁ, দ্বিতীয় সূত্র থেকে। আচ্ছা, এরপর দেখেন কি বলছে, 5 কেজি ভরে কোনো বস্তুর ত্বরণ 2 মিটার পার সেকেন্ড হলে প্রযুক্ত বলের মান কত? বল। তাহলে দেখেন এখানে একটু ফিজিক্সের মতো অঙ্ক করি আমরা। ভরের একক হচ্ছে কি? কেজি। তাহলে এম সমান দেওয়া আছে 5 কেজি। আর কি দেওয়া আছে? ত্বরণকে প্রকাশ করা হয় এ দিয়ে। ত্বরণ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড। আর আমাদের বের করতে হবে এফ। তাহলে আমরা কি জানি? দেখেন সূত্র এফ ইকুয়াল এম এ। তাহলে এম এর মান কত? 5, এর মান 2, 5 দুগুণা কত? 10। 10 কি? নিউটন। বলের একক নিউটন। তাহলে 5 কেজি বল কোনো বস্তু বল 2 মিটার পার সেকেন্ড হলে প্রযুক্ত বলের মান হচ্ছে কত? 10। দেখেন গ নাম্বার অপশন। আচ্ছা, থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রী পেছনে হেলে পড়ে, এটা কিসের জন্য? পিছনের দিকে হেলে পড়ে, এটা কিসের জন্য? এটা কিসের জন্য? গতি জড়তা নাকি স্থিতি জড়তা? বলেন দেখি। এটা আপনারা একটু কমেন্টে জানান। এটা আপনারা একটু কমেন্টে জানিয়ে দেন। আচ্ছা, এরপর বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক পেছনে ধাক্কা দেয়, এটি নিউটনের কোন সূত্র? একটু আগে বললাম, উদাহরণ দিলাম। তোমার বন্ধু যদি তুমি যদি তোমার বন্ধুকে একটা ঘুষি দাও, তোমার বন্ধুও তোমাকে একটা দিবে। এটা কি? একটা প্রতিক্রিয়া বল আসতেছে। প্রতিক্রিয়াটা কোনটা? তৃতীয় সূত্র, নিউটনের তৃতীয় সূত্র। এরপর মৌলিক বলসমূহের মধ্যে সবচেয়ে দুর্বল বল বলছিলাম। সবচেয়ে শক্তিশালী বল কোনটা? সবচেয়ে শক্তিশালী বল বলছিলাম সবল নিউক্লিয় বল। আর সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। সবচেয়ে দুর্বল মহাকর্ষ, শক্তিশালী সবল। শক্তিশালী হচ্ছে কি? সবলটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী, আর দুর্বল মহাকর্ষ বল। আচ্ছা, এরপর ঘর্ষণ বল সবসময় গতির কোন দিকে কাজ করে? ঘর্ষণ বল সবসময় গতির কোন দিকে কাজ করে বলতে পারবেন? ঘর্ষণ বল সবসময় গতির বিপরীত দিকে কাজ করে। কোন দিকে? গতির বিপরীত দিকে। এরপর ঘর্ষণ কমানোর ফলে নিচে কোনটি ব্যবহার করা হয় ঘর্ষণ কমানোর জন্য? ঘর্ষণ কমানোর জন্য আমরা পিচ্ছিল জাতীয় কিছু তেল বা লুব্রিক্যান্ট জাতীয় কিছু ব্যবহার করি। আচ্ছা, এরপর দেখেন নিউক্লিয়াসের ভেতরে প্রোটন ও নিউট্রন একসাথে আটকে রাখে কোন বল? নিউক্লিয়াসের ভেতর এটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। হ্যাঁ, দুর্বল নিউক্লিয় বল। এরপর ঘর্ষণ একটি কি? ঘর্ষণ একটা স্পর্শ বল। ঘর্ষণ একটা স্পর্শ বল। এরপর দেখেন এটাও ফিজিক্সেরই চ্যাপ্টার, আপনাদের 11তম অধ্যায়। দেখেন তড়িৎ বর্তনী ও এর প্রকারভেদ। বর্তনী। আচ্ছা, তড়িৎ বর্তনীটা কি বা কাকে বলে বলেন? এই যে আমরা চলার জন্য আমরা কি, আমাদের কি রাস্তা আছে চলাচলের জন্য? আকাশ পথে রাস্তা আছে, নৌপথে আছে, এবং কি স্থলপথেও আছে। আমরা কি চলাচলের জন্য আমাদের একটা নির্দিষ্ট রাস্তা আছে। এরকম বিদ্যুতের চলার জন্য একটা রাস্তা দরকার। এই রাস্তাটাই হচ্ছে কি? বর্তনী। আচ্ছা, তড়িৎ বর্তনী ও এর প্রকারভেদ। দেখেন বিদ্যুৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে কি বলা হয়? বর্তনী। এরপর শ্রেণী সংযোগ বর্তনী, আরেকটা আছে সমান্তরাল সংযোগ বর্তনী। শ্রেণী সংযোগ কোনটা? এখানে সবগুলো উপকরণ বাল্ব ফ্যান একটার পর একটা কি লাইনে থাকে, একটি নষ্ট হলে সব বন্ধ হয়ে যায়। সমান্তরাল প্রতিটি উপকরণের জন্য আলাদা আলাদা পথ থাকে। আমাদের বাসা বাড়িতে বিদ্যুৎ সংযোগের জন্য এটি সবচেয়ে উপযোগী। তাহলে কি আসতে পারে? আমাদের বাসা বাড়িতে কোন সংযোগ ব্যবহার করা হয়? শ্রেণী নাকি সমান্তরাল? সমান্তরাল সংযোগ। আচ্ছা, এরপর বাড়ির তড়িৎ বর্তনী ও নিরাপত্তা। লাইভ ওয়্যার যা দিয়ে বিদ্যুৎ আসে, রং সাধারণত লাল বা বাদামি রঙের হয়। লাল বা বাদামি রঙের। নিরপেক্ষতা। তাহলে কি লাইভ তার বর্ণ কীরকম? লাল বা
বাদামি রঙের। আর নিরপেক্ষ তার যা বিদ্যুৎ ফিরে পাওয়ার পথ তৈরি করে, রং সাধারণত কালো বা নীল হয়, কালো বা নীল হয়। এরপর ফিউজ, ফিউজ অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দুর্ঘটনা এড়াতে ব্যবহৃত হয়। এটি বর্তনীতে শ্রেণী সংযোগে থাকে। ফিউজটা কীভাবে থাকে? শ্রেণী সংযোগ। আর সার্কিট বা ব্রেকার আধুনিক নিরাপত্তা যন্ত্র যা অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ হলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। আচ্ছা, এরপরে দেখি তড়িৎ ক্ষমতা ও শক্তির একক। তড়িৎ ক্ষমতা প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে বলা হয় ক্ষমতা। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। এরপর তড়িৎ শক্তি, এর বাণিজ্যিক একক হলো কিলোওয়াট ঘন্টা। তাহলে কি তড়িৎ শক্তির একক কিলোওয়াট ঘন্টা, ক্ষমতার একক ওয়াট, যাকে আমরা কিলোওয়াট ঘন্টা, যাকে আমরা ইউনিট বলি, ইউনিট বা বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট। বিওটি প্রশ্ন হতে পারে, বিওটি এর পূর্ণরূপ কি? বোর্ড অফ ট্রেড ইউনিট। হিসাব দেখো, 1 ইউনিট সমান কত? 1000 ওয়াট। 1 ইউনিট সমান 1000 ওয়াট ক্ষমতার কোনো যন্ত্র 1 ঘন্টা চললে যে শক্তি ব্যয় হয় তাকে বলবো কি? 1 ইউনিট। প্রশ্ন হতে পারে ক নম্বরে 1 ইউনিট কাকে বলে? তাহলে কি 1000 ক্ষমতার ওয়াট, 1000 ওয়াট ক্ষমতার কোনো যন্ত্র 1 ঘন্টা চললে যে শক্তি ব্যয় হয় তাকে 1 ইউনিট বলে। এরপর দেখেন তড়িৎ যন্ত্রপাতির দক্ষতা ও সিস্টেম লস। এনার্জি সেভিং বাল্ব সাধারণ ফিলামেন্ট বাল্বের যে কম বিদ্যুৎ খরচ করে, যেমন এলইডি বাল্ব। এরপর সিস্টেম লস, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে গ্রাহকের কাছে পৌঁছানোর সময় তারের রোধের কারণে যে তাপ উৎপন্ন হয়ে শক্তি অপচয় হয়। লোডশেডিং, চাহিদা তুলনায় উৎপাদন কমে গেলে বিদ্যুতের সরবরাহ সাময়িকভাবে কি বন্ধ রাখা হয়, একে লোডশেডিং বলা হয়। লোডশেডিং যখন চাহিদা বেশি কিন্তু উৎপাদন কম, তখন কি লোডশেডিং হয়ে থাকে। আচ্ছা, এরপর গুরুত্বপূর্ণ বোর্ড টিপস দেখেন, বিদ্যুৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। এরপর বিভব পার্থক্যের একক ভোল্ট। বাসাবাড়িতে সাধারণত 220 ভোল্টের কারেন্ট ব্যবহার করা হয়। এরপর তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ধাতুর উপর প্রলেপ দেওয়াকে ইলেকট্রোপ্লেটিং বলা হয়। ইলেকট্রোপ্লেটিং, এই দুইটা খুবই ইম্পর্ট্যান্ট। বাসাবাড়িতে 220 ভোল্টের তড়িৎ ব্যবহার করা হয়, আর তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ধাতুর প্রলেপটাকে কি বলা হয়? ইলেকট্রোপ্লেটিং। আচ্ছা, এরপর আমরা কিছু এমসিকিউ সলভ করি। দেখেন, বাসাবাড়িতে তড়িৎ সংযোগের জন্য কোনটি সবচেয়ে বেশি উপযোগী? কোনটি? শ্রেণী নাকি সমান্তরাল? অবশ্যই সমান্তরাল। এরপর 1 কিলোওয়াট ঘন্টা সমান কত ইউনিট? 1 কিলোওয়াট ঘন্টা সমান কত ইউনিট? 1 ইউনিট। হ্যাঁ, 1 কিলোওয়াট সমান 1 ইউনিট। এরপর দেখেন, তড়িৎ যন্ত্রপাতি নিরাপত্তার জন্য বর্তনীতে কোনটি ব্যবহৃত হয়? তড়িৎ যন্ত্রপাতি নিরাপত্তার জন্য কোনটি? অ্যামিটার, ভোল্টমিটার, ফিউজ নাকি জেনারেটর? নিরাপত্তা। ফিউজ, ফিউজ হচ্ছে একটা সীসা বা সংকর ধাতু তৈরি একটি তার, যেটা হচ্ছে আমরা ফিউজ হিসেবে ব্যবহার করলে ওইটার ভিতর দিয়ে আমরা ফিউজ বিভিন্ন মানের হয়ে থাকে, ওইটার মাধ্যমে যদি আমরা ফিউজটা দিই তাহলে কি হবে? এর থেকে ওই একটা মান দেওয়া থাকে যে এর ভিতর দিয়ে 220 ভোল্টের অতিরিক্ত কারেন্ট গেলে এটি পুড়ে যাবে। তাহলে আমাদের বাসায় দরকার 220, এর থেকে বেশি তো দরকার নাই। এর থেকে বেশি যখন হবে তখন কি পুড়ে যাবে, তাহলে কি দুর্ঘটনার হাত থেকে আমরা কি রক্ষা পাবো। আচ্ছা, ফিউজ। এরপর তড়িৎ ক্ষমতার আন্তর্জাতিক একক কোনটি? এটা আপনাদের কাজ, এটা আপনারা একটু কমেন্টে জানিয়ে দেন, তড়িৎ ক্ষমতার আন্তর্জাতিক একক কোনটি। এরপর বাসা বাড়িতে সরবরাহিত বিদ্যুতের বিভব পার্থক্য কত? একটু আগেই দেখাই দিলাম, 220 ভোল্ট। এরপর কোনটি বিভব বিশ্লেষণের মাধ্যমে ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়া? ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়া হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং, হ্যাঁ, ইলেকট্রোপ্লেটিং। আচ্ছা, এরপর দেখেন, এনার্জি সেভিং বাল্ব সাধারণ বাল্বের চেয়ে কত শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করে? এনার্জি সেভিং বাল্ব এটা হচ্ছে কত শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করে? দেখেন, এটা হচ্ছে 70 থেকে 80%। এরপর শ্রেণী সংযোগ বর্তনী সিরিজ সার্কিট তড়িৎ প্রবাহের পথ কয়টি? শুধুমাত্র কয়টা? একটা পথ শ্রেণী। আচ্ছা, এরপর সর্বশেষ প্রশ্ন দেখেন, নিরপেক্ষ তারের রং কীরকম? নিরপেক্ষ তারের রং কীরকম? এটা হচ্ছে কালো বা নীল, কালো অথবা নীল।
তড়িৎ শক্তি ব্যয়ের বাণিজ্যিক একক কোনটি? বাণিজ্যিক। এই সর্বশেষ কোশ্চেনটা আপনারা হচ্ছে একটু কমেন্টে জানিয়ে দিবেন উত্তরটা। তো এতক্ষণ আপনারা যারা ধৈর্য সহকারে ক্লাসটা দেখলেন সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান। আপনাদেরকে সকলকে অভিনন্দন, এত সময় এত ধৈর্য সহকারে ক্লাসটা করলেন এই জন্য অন্তরস্থল থেকে জানাচ্ছি শুভকামনা। সামনে আপনাদের পরীক্ষা, আশা করি পরীক্ষায় অনেক ভালো হবে। আপনারা হচ্ছে যারা ক্লাসটা করলেন নোট করে রাখবেন, এরপর পরীক্ষার আগে আমি আশা করি যে আপনারা শুধুমাত্র একটু দেখে যাবেন, তাহলে ইনশাল্লাহ কমন পাবেন। এরপর হচ্ছে আমি আরও ক্লাস নিয়ে আসব। তো আপনারা সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।